ছাড় কুত্তা, ছাড় আমাকে। জান, তুমি এরকম ছটফট করছো কেন? উফ, কুত্তা হারামি, তুই আমাকে এভাবে জড়িয়ে ধরেছিস কেন? একদম আমাকে স্পর্শ করবি না। ছাড় শয়তান, নাহলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার তুমি করতেই পারো, আজকে আমাদের বাসর রাত, তাই চিৎকার তুমি করতেই পারো। আর চিৎকার করলে সবাই জানবে তুমি আমার আদরটা নিতে পারছো না। তা হারামি, একদম উল্টাপাল্টা কথা বলবি না। জান, এভাবে কেউ কথা বলে? হ্যাঁ, পায়ে ধরে বলছি, আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের পানি বের হয়ে যাবে। বন্ধুরা, আমার নাম সুবর্ণা, আমার উচ্চতা প্রায় 5 ফুট হবে। আর আমার দাঁতগুলো বেশ বড়, একেবারে চোখে পড়ার মতো। আমি যখন হাসি তখন আমার গালে খুব সুন্দর একটা টুল পড়ে, আর তাতে আমাকে আরও বেশি আকর্ষণীয় লাগে। আমার মেয়ের বয়স 2 বছর পেরিয়ে গেলেও এখনো আমাকে দেখলে যে কেউ লাগানোর কল্পনা করে হাতের কাজ করে। সে যাই হোক বন্ধুরা, আমার বাসায় আমার একজন কাকাতো ভাই বেড়াতে এসেছেন। ওর নাম তপন দাস। ও বর্তমানের ইন্টার 2য় বর্ষে পড়াশোনা করে। তবে দেখতে এতটাই হ্যান্ডসাম যে প্রথমবার দেখলেই যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। তাই আমি ওকে একটু বেশি ভালোবাসি। তপন বাসায় এসে আমাকে বলল, তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেছ। আমিও কথা শুনে খুশি হয়ে গেলাম। সন্ধ্যার পর আমার স্বামী বাসায় আসলো। তারপর তপনের সাথে আলাপ করল। আসলে আমার স্বামী নিখিল খুব ফুর্তিবাজ মানুষ, তাই অল্প সময়ের মধ্যেই ও তপনকে আপন করে নিল। আর ওকে বলল আমাকে নিখিলদা বলে ডাকবে। জামাইবাবু শুনতে আমার ভালো লাগে না। তপন তার কথায় রাজি হয়ে নিখিলদা বলে ডাকতে লাগল। এরপর আমরা 3 জন বসে গল্প করতে লাগলাম। তখন আমার স্বামী নিখিল তার কলেজ জীবনের মজার মজার কথা আমাদের বলতে লাগল, আর আমরাও মজা করে শুনতে লাগলাম। রাত 10টার দিকে আমরা খাওয়া দাওয়া করে আবার ড্রয়িং রুমে গল্প করতে বসলাম। কিছুক্ষণ পর নিখিল আমাকে বলল, আজ অনেকদিন পর আড্ডা মারছি, একটু ড্রিঙ্কস হলে ভালো হতো। ওর কথা শুনে আমি বললাম, কি বলো, এসব কখনো খাইনি। তখন আমার স্বামী বলল, আজকে আমাদের সাথে খাবে, আর ও এখন ছোট নেই। এরপর আমি চন্দনের দিকে চেয়ে বললাম, কিরে তপন, তুই কি বলিস? সে তখন তপন আমাকে বলল, আমি বন্ধুদের সাথে 2-1 বার খেয়েছি, আমার কোনো অসুবিধা হবে না। শোনার সাথে সাথে আমার স্বামী বলল, এই তো সাব্বাস, এই না হলে বেটা ছেলে। তারপর আমাকে বলল, যাও ওগুলো নিয়ে এসো, আজ তুমি আমাদের সাথে খাবে। আমি বললাম, আমি একবার একটু খাবো, আমি বেশি খেতে পারবো না। আমার এই কথা শুনে তপন আর নিখিল আমাকে বলল, তুমি আমাদের সাথে থাকলেই হবে। এরপর আমি 3টা বোতল নিয়ে টেবিলে রাখলাম, সাথে কিছু সোপ আর কাজু বাদাম। এর কিছুক্ষণ পর খেতে খেতে আমরা গল্প করতে লাগলাম। একসময় আমি আর নিখিল তপনের সামনে একটু একটু আদর সোহাগ করা শুরু করল। আমাদের এমন কাণ্ডে আমার ভেতরের অবস্থা খারাপ হতে শুরু করল। একটু পর নিখিল আমাকে নিয়ে বেডরুমে চলে গেল, কিন্তু নিখিল যাবার সময় তপন চুপ মেরে গেল। তাতে ওর বুঝতে অসুবিধা হলো না যে এখন আমরা কি করতে রুমে যাচ্ছি। তারপরও তপন ড্রয়িং রুমে বসে রইল। একটু পর বেডরুম থেকে আমার গলার আওয়াজ শুনতে পেল। একসময় আমি নিখিলকে বললাম, আস্তে করো, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আমি আর আমার স্বামী ড্রিঙ্ক করে ঘপাঘপ করছি। এসব দেখে তপন থাকতে না পেরে ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন অফিস, তাই আমি আর তপন ঘুরতে বের হলাম। আমরা সমুদ্র বন্দরে গেলাম, এরপরও আমরা চিড়িয়াখানায় খুব ঘুরলাম। তারপর আমরা দুপুরে বাইরে হোটেলে লাঞ্চ করলাম। ফেরার পথে নিখিলের মোবাইল ফোন এলো, তাকে নাকি ব্যবসার কাজে আজ রাতে কলকাতা যেতে হবে। তখন রেগে গিয়ে বলল, ধুর শালা, একটু ইচ্ছে মতো সময় কাটানো যাবে না? তখন আমি আর নিখিল তপনকে বোঝালাম। নিখিল ওকে বলল, তুমি 2 দিন এখানেই থাকো, আমি 2 দিন পর চলে আসব, সাথে জমিয়ে আড্ডা মারব। এরপর আমার স্বামী বিমানে কলকাতা চলে গেল।
আমি সন্ধ্যাবেলায় এয়ারপোর্টে নিখিলকে বিদায় জানিয়ে একটু রাতে রিকশায় ঘুরে হোটেলে খেয়ে দিয়ে আমরা ফ্ল্যাটে ফিরলাম। ফ্ল্যাটে এসে আমি নিজের রুমে চলে গেলাম। আর তপন ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলাম। একটু পর আমি এসে ওকে জিজ্ঞাসা করলাম, তপন ভালো লাগছে না তাই আজ তুই আর আমি দুজনে আবার একটু খাই? আমার কথা শুনে তপন বলল, দিদি তুমি ইচ্ছে করলে আমার কোনো আপত্তি নেই। এরপর আমি 2টা বোতল নিয়ে এলাম। তারপর আমরা দুজনে আস্তে আস্তে জয়েন্টস করতে লাগলাম আর গল্প করতে লাগলাম। জানি না কতটা খেয়েছি, আমার মাথাটা বেশ ভারী হতে লাগলো, আমার কথা বেঁধে বেঁধে বের হতে লাগলো। এরপর আমি চন্দনাকে বললাম, তুই এখানেই থাক, আমি চেঞ্জ করে আসি। এরপর আমি চেঞ্জ করতে চলে গেলাম। এরপর আমি যখন চেঞ্জ করে ফিরে এলাম তখন আমাকে দেখে তপন আঁতকে উঠল, আরও নড়াচড়া শুরু করল। তখন আমি একটা গোলাপি নাইটি পরেছিলাম আর ভিতরে কিছু পরিনি, তাই ডাবগুলো বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। এভাবে দেখে তপন আমাকে বলল, দিদি তুমি আমার সামনে এভাবে থাকলে আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারবো না। আমি ওর এই কথা শুনে উচ্চ স্বরে হাসতে হাসতে বললাম, সীমা মাসি আমাকে সব বলেছে। তখন তপন আমাকে জিজ্ঞেস করল, মানে? আমি বললাম, মানে হলো সীমা মাসির কাছে তোর কথা সব শুনেছি আমি, তুই কত মেয়ের সাথে খেলেছিস সব জানি আমি, সীমা মাসিকেও তো খেলেছিস। এখন তুই আমাকে দেখো, তারপর আমি তোকে দেখাবো। তারপরে আমি আবার বললাম, আমি একবার দেখতে চাই আমি তোর কাছে কতটা আকর্ষণীয়, আমাকে দেখে সত্যি সত্যি তোর খেলার ইচ্ছা হয় কিনা। আমার এই কথা শোনা মাত্র আমাকে দেখালো তপন, এমনভাবে আমাকে দেখছে যেন আমাকে গিলে খাবে ও। নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ রে তপনপুর, সীমা মাসি বলেছে তুই নাকি অনেক মজা দিতে পারিস। তখন তপন বললেন, দিদি মাসি সত্যি তোমাকে এসব বলেছে? আমি বললাম, না বললে আমি তোকে কিভাবে বলছি, আর তুই তো জানিস তুই মাসি আর আমার সম্পর্ক বান্ধবীর মতো। এরপর আমি ওকে বললাম, তপন সীমা মাসির মতো আমাকে মজা দিবি আজকে প্লিজ। তখন তপন আমাকে বলল, কিন্তু দিদি নিখিলদা যদি জানতে পারে তখন খুব খারাপ হবে। আমি বললাম, আমরা কেউ যদি না বলি তাহলে নিখিল কিভাবে জানবে? তখন আমাকে দেখে বুঝতে পারল যে আমি ওর সাথে মজা করতে চাই, তাই উঠে এসে ডাব খাওয়া শুরু করল। কিন্তু আমি কিছু না বলে মুচকি হাসতে লাগলাম। ও আমার ডাব খাচ্ছে, আমায় চুপু দিচ্ছে, আমার গালের ভিতর জিভ দিয়ে আদর করছে। বেশ কিছুক্ষণ সে আমার ডাব আর ঠোঁট নিয়ে খেলল। 30 মিনিট পর আমি ওকে টানতে টানতে আমার রুমে নিয়ে এলাম। বেডরুমে এসে তপনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম, তুই এখন চুপ করে থাক, যা করার এখন আমি করব। তপন বলল, ঠিক আছে দিদি, তুমি আমার আখের রস খাও। এই বলে তপন তার কলার দিকে ইশারা করল, তারপর আবার বলল, তবে আমাকে কিন্তু রোজ খাওয়াতে হবে তোমার ডাব আর সোনার জল। আমি বললাম, অবশ্যই দিব, কিন্তু তার আগে আমাকে মজা করতে দে। এরপর আমিও শুরু করলাম, কিন্তু একটু পরেই আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি তপনের প্যান্ট খুলে কলা খেতে শুরু করলাম। কিছুক্ষণ খাওয়ার পরে তপন আমার সোনা খেয়ে আমার স্বর্গমধু বের করল। এরপর আমি তপনকে শুইয়ে দিয়ে কলার উপর সোনা সেট করে ভেতরে চাপ দিলাম। আস্তে আস্তে কলা সোনার ভিতর ঢুকছে আর বের হচ্ছে। এরপর তপন আমার উপরে উঠে আমাকে খেলতে লাগলো। আমি আনন্দে আহ উহু আরো জোরে এসব বলপতে লাগলাম। তখন আমার ডাব মুখে নিয়ে খাচ্ছে আর খেলছে। কিছুক্ষণ পরে আমি আর থাকতে না পেরে স্বর্গমধু ছেড়ে দিলাম। তখন আমার শরীর দিয়ে বিদ্যুৎ বয়ে গেল। আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমাকে তপন এত সুখ দিতে পারবে। আমার স্বামী নিখিল ভালো পারে, কিন্তু এর কাছে ও কিছুই না। তাই প্রথমবারেই আমরা প্রায় 1 ঘন্টা মজা করলাম। 2 বছর আগে আমার সবকিছু হয়ে গেলেও আজ অন্যরকম একটা ভালো লাগা আমার মনের ভেতরে কাজ করছে। সেই রাতে আমরা আরো 3 বার করলাম। পরের দিন আমাদের খুব ভালোই কাটল। সকালে উঠে একবার করে স্নান করে নাস্তা করার পর আমরা দুজনে ঘুরতে বের হলাম।
ঘুরতে ঘুরতে আমরা গঙ্গার পাড়ে বসে নিজেদের মধ্যে কিছু গল্প করলাম। একসময় আমি তপনকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে তপন, তুই কিভাবে মাসিকে হাত করলি? তপন বলল, আমি বলতে পারবো না দিদি, আমার খুব লজ্জা করছে। তখন আমি বললাম, ওরে আমার লজ্জার তীরে মাসিকে লাগাতে পারিস আর আমাকে বলতে পারবি না? এরপর তপন সব লাজ লজ্জা ভেঙে আমাকে বলল, আসলে দিদি, মাসি যেদিন আমাদের বাসায় আসলো সেদিন কলেজে যেতে পারিনি একটা বিশেষ কারণে, তাই সেদিন আমি বাসায় ছিলাম। দুপুরে পড়াশোনা করে কল পাড়ে যেতেই আমি মাসিকে দেখতে পেলাম। মাসি জামা কাপড় ছাড়া গোসল করছিল। তখন আমার মনের ভিতর কেমন যেন করে উঠতে লাগল। সেই সাথে আমি খুব অস্থির হয়ে গেলাম। তাই আমি আমার রুমে এসে একটা ভিডিও দেখতে দেখতে শুরু করে দিলাম। কিন্তু সেই সময় মাসি স্নান করে সরাসরি আমার রুমে চলে আসে আর আমাকে ওভাবে দেখে বাইরে না গিয়ে আমার পাশে এসে বসে। তখন আমি লজ্জায় সবকিছু ঠিকঠাক করে নিলেও কেন জানি মাসি আমাকে ধরে ফেলে। যেহেতু আমিও এটাই চাইছিলাম, তাই আর দেরি না করে খেলা চালিয়ে দিলাম। ওর কথা শুনে আমার মনের মধ্যে কেমন জানি করে উঠল। তাই আমি তপনকে বললাম, চল এবার এখন আমাকেও করতে হবে। তারপর আমরা দুজনেই উঠে পড়লাম। বাসায় যেয়ে আবার ঘপাঘপ খেলা শুরু করে দিলাম। হারামি, তোর সাথে আর কিভাবে কথা বলবো রে? আমি তোকে চিনি না মনে করেছিস? তোর ওই মিষ্টি মিষ্টি কথার পেছনে নিশ্চয়ই কোনো কুমতলব লুকিয়ে আছে। জান, এভাবে বলছো কেন? তুমি না আমাকে প্রচণ্ড ভালোবাসো, তাহলে এভাবে কেউ বলে শোনা?